দি আর্ট অফ ওয়ার। প্রায় ২৫০০ বছর আগে লেখা একটা বই, কিন্তু আজও দেখুন প্রাসঙ্গিক তো বটেই, রীতিমতো প্রভাবশালী। হ্যাঁ, মানে যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে আজকের কর্পোরেট বোর্ডরুম সব জায়গাতেই এর নীতি নিয়ে চর্চা হয়। ঠিক। সানজু নামের এক বেশ রহস্যময় চীনা রণনীতিবিদের লেখা এই বই। আমরা আজ লায়নেল জাইলসের যে বিখ্যাত ইংরেজি অনুবাদ আছে সেটাকে ভিত্তি করে এর ১৩টা অধ্যায়ের গভীরে ঢোকার চেষ্টা করব। আচ্ছা। আচ্ছা, শুরুতেই ওই বিখ্যাত গল্পটা একটু বলি। রাজা হোলু নাকি সানজুর কথা শুনে এতই অবাক হয়েছিলেন যে নারীদের দিয়ে সৈন্য পরিচালনার পরীক্ষা নিতে চাইলেন। হ্যাঁ হ্যাঁ, ওই গল্পটা তো বেশ ইন্টারেস্টিং। সুষমা চিয়েন তার জীবনীতে এটা লিখেছেন। রাজা হোলু নাকি সানজুর লেখা পড়ে একদম হয়ে গেছিলেন। তিনি দেখতে চাইলেন যে এই কৌশল বাস্তবে কতটা খাটে। তারপর তো সানজু তখন কি করলেন? প্রাসাদের ১৮০ জন মহিলাকে নিয়ে দুটো দল বানালেন, আর রাজার যে দুজন প্রিয় উপপত্নী ছিলেন তাদের বানালেন সেনাপতি। বলেন কি? তারপর কি হলো? কিন্তু সমস্যা হলো, ট্রেনিংয়ের সময় তারা কেউ আদেশই শুনছিল না, খালি হাসাহাসি করছিল। তখন সানজু কিন্তু খুব কঠোর হলেন। রাজার আপত্তি সত্ত্বেও ওই দুই উপপত্নীর শিরোচ্ছেদ করে ফেললেন। কি সাংঘাতিক! রাজা নিশ্চয়ই খুব ভয় পেয়ে গেছিলেন। একদম। রাজা তো বললেন যে, বাবা, আমি তত্ত্ব আলোচনাতেই ঠিক আছি, এগুলোর বাস্তব প্রয়োগে আমার আগ্রহ নেই। তবে হ্যাঁ, পরে অবশ্য উনি ভুল বুঝতে পেরে সানজুকে সেনাপতি হিসেবে নিয়োগ করেছিলেন। কিন্তু এই সানজু আসলে কে ছিলেন তা নিয়ে তো একটা ধোঁয়াশা রয়েই গেছে, তাই না? মানে সুষমা চিয়েন তাকে রাজ্যের সেনাপতি বলছেন বটে, হ্যাঁ। কিন্তু ওই সময়েরই গুরুত্বপূর্ণ ইতিহাস বই সোচুয়ান, সেখানে নাকি তার নামই নেই। ঠিক তাই। এটাই তো একটা বড় রহস্য। সুষমা চিয়েন তো তাকে ঐতিহাসিক চরিত্র হিসেবেই দেখাচ্ছেন, কিন্তু সোচুয়ানের মতো গ্রন্থে তার উল্লেখ না থাকাটা বেশ অবাক করার মতো। আবার দেখুন, বইয়ের যে বিষয়বস্তু, যেমন ধরুন আর ইউএ রাজ্যের শত্রুতার কথা, এটা কিন্তু ইঙ্গিত দেয় যে বইটা হয়তো সুমা চিয়েন যে সময়ের কথা বলছেন তার একটু পরে লেখা। ধরুন খ্রিস্টপূর্ব ৫০৬ সালের কাছাকাছি, যখন চু রাজ্যের পতন হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর হানসু গ্রন্থে তো আবার ৮২টা অধ্যায়ের কথা পাওয়া যায়, যদিও আমরা এই ১৩টা অধ্যায়কে আসল বলে জানি। ও, তাহলে বাকিগুলো? সম্ভবত মহান সেনাপতি চাও চাও এই ১৩টা অধ্যায়েরই ভাষ্য লিখেছিলেন, আর সেই কারণেই হয়তো এটাই টিকে গেছে। বাকিগুলো হয়তো পরে যুক্ত হয়েছিল বা হারিয়ে গেছে। বেশ রহস্যময় শুরু তো। চলুন এবার তাহলে মূল আলোচনায় ঢোকা যাক। প্রথম অধ্যায়, পরিকল্পনা প্রণয়ন বা লেইং প্ল্যানস। সানজু শুরুতেই বলছেন, যুদ্ধ একেবারে জীবন মরণের প্রশ্ন। পরিকল্পনার গুরুত্বটা আসলে কতটা? সানজুর কাছে পরিকল্পনা শুধু গুরুত্বপূর্ণ নয়, এটা যুদ্ধের ভাগ্যই ঠিক করে দেয়। তিনি ৫টা মৌলিক জিনিসের কথা বলেছেন। প্রথমত, নৈতিক আইন, নেতার প্রতি অবিচল আনুগত্য আর দলের একতা। আচ্ছা। দ্বিতীয়ত, স্বর্গ, সময় আর আবহাওয়ার প্রভাব। তৃতীয়ত, পৃথিবী, অর্থাৎ ভূখণ্ডের সুবিধা অসুবিধা। চতুর্থত, সেনাপতির নিজের গুণাবলী, তার প্রজ্ঞা, সততা, মানবিকতা, সাহস, কঠোরতা, এইসব। আর পঞ্চম? আর পঞ্চম হল পদ্ধতি ও শৃঙ্খলা, সেনাবাহিনীর সংগঠনটা কেমন। এই ৫টা বিষয় ঠিকঠাক বিশ্লেষণ না করে যুদ্ধে নামা তো সোজা কথায় হার নিশ্চিত। আর যুদ্ধের ফলাফল বোঝার জন্য যে ৭টা বিবেচ্য বিষয়ের কথা আছে, ওটা শুনতে অনেকটা যেন আজকের সোয়াট অ্যানালিসিসের মতো। হ্যাঁ হ্যাঁ, কিছুটা তো বটেই। উনি বলছেন, তুলনা করতে হবে কোন শাসকের নৈতিক প্রভাব বেশি, কোন সেনাপতি বেশি যোগ্য, কার পক্ষে প্রকৃতির সুবিধা স্বর্গ আর পৃথিবীর সুবিধা আছে, কার নিয়ম শৃঙ্খলা বেশি কঠোরভাবে মানা হয়, কার সেনাবাহিনী বেশি শক্তিশালী, কার সৈন্যরা বেশি ট্রেনিং প্রাপ্ত, আর কোথায় পুরস্কার বা শাস্তি ঠিকঠাক দেওয়া হয়। এই তুলনামূলক বিচার করলেই কিন্তু জয় পরাজয়ের একটা আঁচ পাওয়া যায়। কিন্তু শুধু পরিকল্পনা করলেই তো আর হয় না। সানজু তো ছলনার উপর সাংঘাতিক জোর দিয়েছেন। একদম। এটাই হয়তো প্রথম অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা। যুদ্ধ মানেই ছলনা বা ডিসেপশন, আপনি সক্ষম হলেও অক্ষমতার ভান করুন, সক্রিয় থাকলেও দেখান যে আপনি নিষ্ক্রিয়। বাহ! কাছে থাকলে এমন ভাব করুন যেন দূরে আছেন, আবার দূরে থাকলে কাছে থাকার ভান করুন। শত্রুকে লোভ দেখান,
টোপ ফেলুন, তাকে বিভ্রান্ত করে তারপর আক্রমণ করুন। সে যদি খুব শক্তিশালী হয় তাকে এড়িয়ে চলুন, রেগে গেলে তাকে আরও উস্কে দিন। মানে পুরোটাই সাইকোলজিক্যাল গেম। একেবারে প্রতিপক্ষের মন নিয়ে খেলতে হবে। যুদ্ধের আগেই মন্দিরে বসে কে কতটা হিসাব কষছে, মানে কে কতটা নিখুঁত পরিকল্পনা করছে, তার উপরে কিন্তু জয়টা নির্ভর করে। পরিকল্পনা তো হলো, কিন্তু যুদ্ধের খরচ। দ্বিতীয় অধ্যায় ওয়েজিং ওয়ার বা যুদ্ধ পরিচালনা, এখানেই তো এই খরচের ব্যাপারটা আসছে। সাঞ্জু বলছেন লম্বা যুদ্ধ রাজ্যের জন্য খুব খারাপ। এটা খুবই জরুরি একটা কথা। লম্বা যুদ্ধে কি হয়? অস্ত্র ভোঁতা হয়ে যায়, সৈন্যদের মনোবল ভেঙে যায়, কোষাগার খালি হয়ে যায়, দেশের অর্থনীতি শেষ। তখন অন্য শত্রুরা সুযোগ নেয়। ঠিক তাই, বাইরের শত্রুরা এই সুযোগটাই খোঁজে। সাঞ্জুর পর্যবেক্ষণটা দেখুন, কি সাংঘাতিক। যুদ্ধে হয়তো বোকার মতো তাড়াহুড়ো দেখা গেছে, কিন্তু লম্বা যুদ্ধ চালিয়ে কেউ বুদ্ধিমানের কাজ করেছে এমনটা কখনো হয়নি। তাই আসল লক্ষ্য হওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব জয়, যুদ্ধটাকে টেনে লম্বা করা নয়। তাহলে উপায় কি? তাড়াতাড়ি জিততে হলে রসদ লাগবে, সেটা আসবে কোথা থেকে? শত্রুর কাছ থেকে। সাঞ্জু বলছেন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল শত্রুর রসদ ব্যবহার করা। নিজের দেশ থেকে এত রসদ বয়ে আনার যে বিপুল খরচ আর সময়, সেটা এতে বেঁচে যায়। আচ্ছা। উনি তো বলছেন শত্রুর এক গাড়ি রসদ নিজের ২০ গাড়ির সমান। সৈন্যদের উৎসাহিত করতে হবে, বিজয়ের লোভ দেখাতে হবে, পুরস্কার দিতে হবে, এমনকি পরাজিত শত্রুদেরও নিজেদের দলে ভিড়িয়ে শক্তি বাড়ানো যেতে পারে। বাহ, মানে মূল কথা হলো জয় ছিনিয়ে আনো, যুদ্ধের প্রক্রিয়াটাকে ভালোবেসো না। একদম, খুব বাস্তব কথা। আচ্ছা, এবার তৃতীয় অধ্যায় অ্যাটাক বাই স্ট্র্যাটেজিম বা কৌশলের মাধ্যমে আক্রমণ। এখানে তো সেই বিখ্যাত কথাটা আছে, যুদ্ধ না করে শত্রুকে বশ করাই হলো সেরা কৌশল। হ্যাঁ, এইটাই সাঞ্জোর দর্শনের একেবারে চূড়া। আসল বিজয়ী তো সেই যে লড়াই ছাড়াই জিতে যায়। শত্রু রাষ্ট্রকে ধ্বংস না করে অক্ষত অবস্থায় দখল করাই ভালো। যদি শত্রুকে আত্মসমর্পণে বাধ্য করা যায়, সেটাই সেরা। আর এর পরের সেরা কৌশল? এর পরের স্তরে হল শত্রুর মিত্রদের বিচ্ছিন্ন করে দেওয়া। তারও পরে হল খোলা মাঠে যুদ্ধ করা। আর সবচেয়ে খারাপ কৌশল কোনটা জানেন? দুর্গ বা শহর অবরোধ করা। ঠিক, কারণ ওটা সময় সাপেক্ষ, খরচ সাপেক্ষ, আর এতে ক্ষতিও হয় প্রচুর। এই অধ্যায়ে শক্তির অনুপাতে কৌশলের কথাও তো আছে। মানে শত্রু যদি 10 গুণ শক্তিশালী হয় তখন কি? হ্যাঁ, রণকৌশল তো শক্তির ওপর নির্ভর করবেই। শত্রু 10 গুণ শক্তিশালী হলে তাকে এড়িয়ে চলা ভালো, বা কৌশলগতভাবে পিছু হাঁটতে হবে। 5 গুণ হলে আক্রমণ করা যেতে পারে, দ্বিগুণ হলে বাহিনীকে ভাগ করে আক্রমণ করতে হবে। আর যদি শক্তি সমান সমান হয়? সমান হলে লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে। সংখ্যায় কম হলে আত্মরক্ষা করতে হবে। আর যদি একেবারেই দুর্বল অবস্থা হয়, তাহলে পালানোর পথ খোলা রাখতে হবে। দেখুন, কি সাংঘাতিক বাস্তববাদী চিন্তা। এই অধ্যায়ে তো সেনাপতিকে রাজ্যের স্তম্ভ বলা হয়েছে, আর শাসকের হস্তক্ষেপ নিয়েও সাবধান করা হয়েছে। ঠিক, সেনাপতির যোগ্যতাই রাজ্যের নিরাপত্তা ঠিক করে। কিন্তু শাসক যদি মিলিটারির কিছু না বুঝেও নির্দেশ দেন, বা প্রশাসনিক নিয়ম সেনাদলে চাপিয়ে দেন, কিংবা অযোগ্য অফিসার নিয়োগ করেন, তাহলে তিনি নিজের অজান্তেই সেনাবাহিনীকে পঙ্গু করে ফেলেন। তাহলে জয়ের জন্য জরুরি কি কি? 5টা জিনিস। 1. কখন লড়তে হবে আর কখন হবে না সেটা জানা। 2. ছোট বা বড় দুরকম বাহিনী চালাতেই দক্ষ হওয়া। 3. বাহিনীর সবার মধ্যে একই রকম মনোবল বা স্পিরিট থাকা। 4. নিজে তৈরি থেকে অপ্রস্তুত শত্রুর জন্য অপেক্ষা করা। আর 5. সেনাপতির কাজে শাসকের অযথা নাক না গলানো। আর অবশ্যই সেই বিখ্যাত কথাটা, হ্যাঁ, নিজেকে জানো, শত্রুকে জানো, তাহলে শতযুদ্ধেও ভয় নেই। নিজেকে জানো কিন্তু শত্রুকে জানো না, তাহলে প্রত্যেক জয়ের সাথে একটা হারও আসবে। আর নিজেকে বা শত্রুকে কাউকেই না জানলে প্রত্যেক যুদ্ধেই হারবে। এবার চতুর্থ অধ্যায় ট্যাকটিক্যাল ডিসপোজিশনস বা কৌশলগত অবস্থান। এখানে বলা হচ্ছে ভালো যোদ্ধারা প্রথমে নিজেদের এমন জায়গায় রাখেন যাতে তারা হারবেন না, তারপর শত্রুকে হারানোর সুযোগ খোঁজেন। ব্যাপারটা ঠিক কি? এর মূল আইডিয়াটা হল নিজের সুরক্ষা বা নিরাপত্তা কিন্তু নিজের হাতে। কিন্তু শত্রুকে হারানোর সুযোগটা আসে শত্রুর ভুলের কারণে। তাই বুদ্ধিমান যোদ্ধা কি করেন? প্রথমে নিজের ডিফেন্স বা অবস্থান এমন মজবুত করেন
যে তাকে হারানো প্রায় অসম্ভব, মানে অপরাজেয় থাকা। তারপর তিনি অপেক্ষা করেন কখন শত্রু ভুল করবে, কখন তার দুর্বল মুহূর্ত আসবে, মানে রক্ষণাত্মক অবস্থানটা নিজের নিয়ন্ত্রণে, কিন্তু আক্রমণ করার সুযোগটা তৈরি হয় শত্রুর কারণে। যে যোদ্ধা খুব সহজে যেতেন, তার কৌশল বা সাহস অনেক সময় সাধারণ মানুষ বুঝতেই পারে না, কারণ তিনি সমস্যাটা গোড়াতেই শেষ করে দেন। তাহলে নিশ্চিত বিজয় আসে কোনো ভুল না করার মাধ্যমে। এমন শত্রুকে হারানো যিনি ইতিমধ্যেই ভুল করে দুর্বল হয়ে পড়েছেন। বিজয়ী সেনাপতি যুদ্ধের আগেই জয়ের পরিস্থিতি তৈরি করে ফেলেন, আর যিনি হারবেন তিনি যুদ্ধ শুরু করার পর জয়ের আশা করেন। এটাই হলো পার্থক্য। যুদ্ধের 5টা ধাপের কথাও এখানে বলা হয়েছে। পরিমাপ মানে ভূখণ্ড বোঝা, পরিমাণ নির্ণয়, শত্রুর শক্তি মাপা, গণনা, কৌশলগত সংখ্যা বা প্ল্যানিং, সম্ভাবনার ভারসাম্য মানে তুলনা করা, আর শেষে বিজয়। পঞ্চম অধ্যায় এনার্জি বা শক্তি অথবা গতিবেগ। আচ্ছা, একটা বড় বাহিনীকে নিয়ন্ত্রণ করা আর একটা ছোট বাহিনীকে নিয়ন্ত্রণ করা কি একই রকম? নীতিগতভাবে দেখলে হ্যাঁ, আসল জিনিসটা হলো সংগঠন আর স্পষ্ট কমিউনিকেশন। বাহিনীকে ছোট ছোট ইউনিটে ভাগ করা আর ঘণ্টা, ঢোল বা পতাকার মতো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে নির্দেশ দেওয়া। এভাবেই একটা বিশাল বাহিনীকেও নিয়ন্ত্রণ করা যায়। এইখানে চেং আর ছি মানে সরাসরি আর পরোক্ষ কৌশলের যে ধারণাটা, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা। চেং হল স্বাভাবিক, যেটা আশা করা যায়, বা সরাসরি কৌশল, যেমন ধরুন সামনে থেকে আক্রমণ করা। আর চি হল অস্বাভাবিক, অপ্রত্যাশিত বা পরোক্ষ কৌশল, যেমন ধরুন পাশ থেকে বা পেছন থেকে হঠাৎ আক্রমণ। আচ্ছা, সানজু বলছেন, যুদ্ধে শুধু চেং বা শুধু চি দিয়ে জেতা যায় না, এই দুটোর মিশ্রণে অসংখ্য কৌশল তৈরি হয়। ঠিক যেমন 5টা মূল সুর থেকে যেমন হাজার হাজার সুর তৈরি হয়, বা 5টা মূল রং থেকে যেমন অসংখ্য রঙের শেড তৈরি হয়। তার মানে যা শত্রুর কাছে অপ্রত্যাশিত সেটাই চি। একদম। এদের কোনো নির্দিষ্ট রূপ নেই, এরা একে অপরের পরিপূরক, একটা বৃত্তের মতো। নকল বিশৃঙ্খলা বা নকল ভয় দেখানোর মানে কি তাহলে? শত্রুকে বোকা বানানো? ঠিক তাই, শত্রুকে ফাঁদে ফেলার জন্য। তবে নকল বিশৃঙ্খলা দেখাতে হলে কিন্তু নিজের দলে নিখুঁত শৃঙ্খলা থাকা দরকার। নকল ভয় দেখাতে হলে চরম সাহস লাগে, আর নকল দুর্বলতা দেখাতে হলে আসলে ভেতরে প্রচণ্ড শক্তি থাকতে হয়। এটা তো অনেকটা দাওয়ার চালের মতো। হ্যাঁ, একদম। সঠিক সময়ে সঠিক টোপ ফেলে শত্রুকে নিজের দিকে টানতে হয়। চালাক যোদ্ধা পুরো দলের সম্মিলিত শক্তির ওপর নির্ভর করেন, কোনো একজন হিরোর ওপর নয়। দলের শক্তিটাকেই কাজে লাগাতে হয়। এবার ষষ্ঠ অধ্যায় উইক পয়েন্টস অ্যান্ড স্ট্রং বা দুর্বল ও শক্তিশালী দিক। যে আগে যুদ্ধক্ষেত্রে পৌঁছে অপেক্ষা করে সে তরতাজা থাকে। এটা তো খুব সাধারণ যুক্তি, কিন্তু দারুণ কাজের। হ্যাঁ, আর যে পরে এসে তাড়াহুড়ো করে যুদ্ধ শুরু করে, সে তো স্বাভাবিকভাবেই ক্লান্ত হয়ে পড়ে। বুদ্ধিমান যোদ্ধা সব সময় পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখেন। তিনি শত্রুকে বাধ্য করেন সেখানে আসতে, যেখানে তিনি চান। নিজে শত্রুর ইচ্ছেমতো চলেন না। আর আক্রমণের জন্য? যেখানে শত্রুর প্রতিরক্ষা দুর্বল বা নেই, সেখানে আক্রমণ করলে জয় সহজ হয়। আবার যখন ডিফেন্স করছেন, তখন এমন জায়গা রক্ষা করতে হবে যা আক্রমণ করা প্রায় অসম্ভব। তার মানে দক্ষ সেনাপতির কৌশল অনেকটা জাদুকরের মতো, অদৃশ্য, শোনা যায় না এমন। স্যানজো ঠিক এইরকমই বলেছেন, সূক্ষ্মতা আর গোপনীয়তার মাধ্যমে। অদৃশ্য আর অশ্রুত হতে হবে। এমনভাবে আক্রমণ করতে হবে যাতে শত্রু বুঝতেই না পারে যে সে কি রক্ষা করবে। আবার এমনভাবে ডিফেন্ড করতে হবে যাতে শত্রু বুঝতেই না পারে কোথায় অ্যাট্যাক করবে। বাহ! আর শত্রুকে ভাগ করে দেওয়ার কৌশলটা? হ্যাঁ, শত্রুকে যদি বিভিন্ন জায়গায় ব্যস্ত রাখা যায়, তাহলে তারা বিভক্ত হয়ে পড়বে। তখন নিজেদের মূল বাহিনীকে এক জায়গায় জড়ো করে সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত হানা সহজ। শত্রু যদি সব জায়গায় শক্তি পাঠাতে যায়, তাহলে সে সব জায়গাতেই দুর্বল হয়ে পড়বে। যুদ্ধের স্থান আর সময় আগে থেকে জানা থাকলে সুবিধার কথা বললেন। আর রণকৌশলকে জলের সাথে তুলনা করার কারণটা কি? কারণ জল যেমন উঁচু জায়গায় এড়িয়ে নিচু দিকে বয়ে যায়, যুদ্ধকৌশলও তেমনি শক্তিশালী প্রতিপক্ষকে এড়িয়ে দুর্বল জায়গায় আঘাত হানে। জলের যেমন নির্দিষ্ট আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই আকার নেয়, তেমনি যুদ্ধের কৌশলও কিন্তু ফিক্সড নয়। পরিস্থিতি অনুযায়ী যে সেনাপতি কৌশল বদলাতে পারেন, তিনিই সেরা। সপ্তম অধ্যায় ম্যানুভারিং বা সৈন্য চালনা।
এর সবচেয়ে কঠিন অংশটা কি, আর লম্বা পথ পাড়ি দেওয়ার ঝুঁকিগুলো? সবচেয়ে কঠিন হল কঠিন বা ঘুরপথকে সহজ রাস্তায় বদলে ফেলা আর দুর্ভাগ্যকে সুবিধে বানিয়ে নেওয়া। মানে ধরুন, শত্রুকে ভুল পথে চালিত করে তার পরে যাত্রা শুরু করেও তার আগে ঠিক জায়গায় পৌঁছে যাওয়া। কিন্তু এর ঝুঁকিও তো আছে। অবশ্যই, খুব তাড়াতাড়ি এগোতে গেলে রসদ পিছনে পড়ে যায়, সৈন্যদের বিশ্রাম হয় না। সানজু তো হিসেব করে দেখিয়েছেন, ধরুন সুবিধে দখলের জন্য যদি 100 লি মানে প্রায় 30 মাইল পথ একটানা যাওয়া হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ সেনাও হয়তো ঠিকঠাক লক্ষ্যে পৌঁছতে পারবে না। সেনাপতিরা শত্রুর হাতে বন্দীও হতে পারেন। রসদ ছাড়া তো সেনাবাহিনী টিকতেই পারবে না। এই অধ্যায়ে গতি, নির্বিদতা, আক্রমণ, স্থিততার খুব সুন্দর উপমা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, গতি হবে বাতাসের মতো, নিবিড়তা বা কম্প্যাক্টনেস হবে জঙ্গলের মতো, আক্রমণ হবে আগুনের মতো ভয়ঙ্কর, আর স্থিরতা হবে পাহাড়ের মতো অটল। পরিকল্পনা হবে রাতের অন্ধকারের মতো গোপন, আর আক্রমণ হবে বজ্রপাতের মতো হঠাৎ। উনি বুক অফ আর্মি ম্যানেজমেন্ট থেকে উদ্ধৃতি দিয়ে ঘণ্টা, ঢোল, পতাকার গুরুত্ব বলেছেন। এগুলো বিশাল সেনাবাহিনীকে এক সুতোয় বেঁধে রাখে। শত্রুর মনোবল ভাঙা বা সেনাপতির নিজের স্থিরতা নষ্ট করার কিছু উপায়ও কি বলা আছে? আছে তো। শত্রুর উৎসাহ যখন তুঙ্গে তখন আক্রমণ না করে, যখন তারা ক্লান্ত বা মনমরা হয়ে পড়েছে তখন আঘাত করতে হবে। সেনাপতির নিজের মাথা ঠান্ডা রাখাটা খুব জরুরি। আরও কিছু নিয়ম আছে, যেমন পাহাড় বেয়ে ওঠা শত্রুর বিরুদ্ধে লড়বে না, আবার পাহাড় থেকে নামা শত্রুকেও বাধা দেবে না। আর নকল করে পালাচ্ছে এমন শত্রুকে তাড়া করবে না, খুব উত্তেজিত বা মরিয়া শত্রুকে আক্রমণ করবে না, শত্রুর দেয়া টোপ গিলবে না, ঘরে ফিরছে এমন বাহিনীকে বাধা দেবে না। শত্রুকে ঘিরে ফেলার সময় পালানোর জন্য একটা রাস্তা খোলা রাখতে হবে, যাতে তারা একেবারে মরিয়া হয়ে না ওঠে। এবার অষ্টম অধ্যায়, ভেরিয়েশন ইন ট্যাকটিক্স বা কৌশলের বৈচিত্র্য। এখানে 9টি বৈচিত্র্য বলতে কি নির্দিষ্ট 9টা কৌশলের কথা বলা হয়েছে? না, সম্ভবত এখানে নয় মানে অনেক বা বিভিন্ন এই অর্থে ব্যবহার করা হয়েছে। এই অধ্যায়টা একটু ছোট, মনে হয় কিছু অংশ হয়তো হারিয়ে গেছে। মূল কথা হল পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলানোর যে ক্ষমতা বা ফ্লেক্সিবিলিটি, সেটাই সেনাপতির আসল যোগ্যতা। সব নিয়ম সব পরিস্থিতিতে খাটবে না। যেমন কিছু রাস্তা ব্যবহার না করা, কিছু শহর আক্রমণ না করা, এমনকি শাসকের আদেশও অমান্য করা। ঠিক তাই। সেনাপতিকে বুঝতে হবে কোন জায়গায় শিবির করা উচিত নয়, কোথায় মিত্রদের সাথে হাত মেলাতে হবে, কোন পরিস্থিতিতে ঝুঁকি নেওয়া ঠিক হবে না, আবার কোথায় মরিয়া হয়ে লড়তেই হবে। এমনকি যদি শাসকের আদেশ পরিস্থিতি বিচার করে ভুল মনে হয়, সেটাও অমান্য করার মতো সাহস আর বিচার বুদ্ধি সেনাপতির থাকতে হবে। কারণ যুদ্ধক্ষেত্রের বাস্তব অবস্থাটা তো শাসক নন, সেনাপতিই ভালো বোঝেন। সুবিধা আর অসুবিধা দুটো দিকই বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এখানে সেনাপতির 5টা বিপজ্জনক ত্রুটির কথাও বলা হয়েছে। সেগুলো কি কি? খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এগুলো খুব মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ। দেখুন, 1 নম্বর হল বেপরোয়া সাহস বা রেকলেসনেস, যা শুধু ধ্বংসই ডেকে আনে। 2 নম্বর ভীরুতা বা কাওয়ার্ডাইস, যার ফলে বন্দী হতে হয়। 3 নম্বর অধৈর্য বা খিটখিটে মেজাজ, মানে হেস্টি টেম্পার, যা শত্রুর উস্কানিতে সহজেই সাড়া দিয়ে ফেলে। 4 নম্বর সম্মানের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা বা সেন্সিটিভ অনার, মানে অপমানের সহজেই ভেঙে পড়া বা ভুল সিদ্ধান্ত নেওয়া। আর 5 নম্বর? 5 নম্বর হল সৈন্যদের প্রতি অতিরিক্ত উদ্বেগ বা ওভার সলিসিটিউড, যা সেনাপতিকে দ্বিধাগ্রস্ত আর বেশি চিন্তিত করে তোলে। সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। এই ত্রুটিগুলোর যে কোনো একটা থাকলেই সেটা যুদ্ধের জন্য মারাত্মক হতে পারে। নবম অধ্যায়, দি আর্মি অন দ্য মার্চ বা অভিযানী সেনাবাহিনী। এখানে শিবির স্থাপন আর শত্রুর লক্ষণ বোঝার ওপর জোর দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, এটা অনেকটা ফিল্ড ম্যানুয়ালের মতো। কোথায় ক্যাম্প করতে হবে, যেমন উঁচু রোদ লাগে এমন জায়গা, নদী কিভাবে পার হতে হবে, পার হয়েই দূরে সরে যেতে হবে, নোনা জলাভূমি কিভাবে এড়িয়ে যেতে হবে, এই সব প্র্যাকটিক্যাল কথা। আর সবচেয়ে জরুরি হল শত্রুর কাজকর্ম দেখে তার উদ্দেশ্যটা বোঝা। শত্রুর উদ্দেশ্য বোঝার কিছু লক্ষণের কথা বলবেন, যেমন ধুলো ওড়া বা গাছের নড়াচড়া। সানজু অনেকগুলো লক্ষণের কথা বলেছেন। যেমন গাছে যদি দেখেন নড়াচড়া হচ্ছে, তার মানে শত্রু এগোচ্ছে। আকাশে যদি পাখির ঝাঁক ওড়ে, তাহলে হয়তো অতর্কিত আক্রমণের সম্ভাবনা আছে। উঁচুতে ঘন ধুলো দেখলে বুঝতে হবে রথ আসছে।
আর নিচু আর ছড়ানো ধুলো দেখলে বুঝতে হবে পদাতিক সৈন্য আসছে। আচ্ছা, আরও কিছু? হ্যাঁ, যেমন ধরুন অল্প ধুলো নড়াচড়া করছে, মানে তারা ক্যাম্প তৈরি করছে। শত্রু শিবিরের দূত যদি খুব নরম সুরে কথা বলে কিন্তু তাদের প্রস্তুতি বাড়ে, তাহলে বুঝতে হবে তারা আক্রমণের মতলবে আছে। আবার যদি খুব হিংস্র ভাষায় কথা বলে কিন্তু সামনে এগোনোর ভান করে, তাহলে হয়তো তারা পিছু হটতে চাইছে। বাহ, দারুণ পর্যবেক্ষণ। আরও আছে, সৈন্যরা যদি বর্ষায় ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, তার মানে তারা ক্ষুধার্ত। জল আনতে গিয়ে যদি নিজেরাই আগে জল খায়, তাহলে তারা খুব তৃষ্ণার্ত। যদি সুবিধা দেখেও আক্রমণ না করে, তাহলে বুঝতে হবে সৈন্যরা ক্লান্ত। রাতে যদি শিবিরে খুব হইচই হয়, তাহলে বুঝতে হবে তারা নার্ভাস হয়ে আছে। এগুলো ছোট ছোট ইঙ্গিত, কিন্তু একজন অভিজ্ঞ সেনাপতির কাছে এর গুরুত্ব অনেক। এবার 10ম অধ্যায়, টেরেন বা ভূখণ্ড। এখানে 6 ধরনের ভূখণ্ডের কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, 6 রকম। প্রথম হল প্রবেশযোগ্য বা অ্যাক্সেসিবল, মানে যেখানে সবাই সহজেই যেতে পারে। দ্বিতীয়, বিজড়িত বা এন্ট্যাঙ্গলিং, যেখানে ঢোকা সহজ কিন্তু বেরোনো কঠিন। তৃতীয়, বিলম্বনকারী বা টেম্পোরাইজিং, যেখানে কোনো পক্ষই আগে আক্রমণ করে সুবিধা পাবে না। আর বাকি 3টে? চতুর্থ হল সংকীর্ণ পথ বা ন্যারো পাসেস। পঞ্চম, খাড়া উচ্চতা বা প্রেসিপিটাস হাইটস। আর ষষ্ঠ হল দূরবর্তী অবস্থান বা ডিস্টেন্ট। প্রত্যেকটা ভূখণ্ডের জন্য কিন্তু আলাদা কৌশল দরকার। সেনাপতিকে ভূখণ্ডটা ভালো করে চিনতে হবে এবং সেই অনুযায়ী চাল চালতে হবে। হ্যাঁ, কিছুটা তো বটেই, তবে এগুলো আরও নির্দিষ্ট সামরিক ব্যর্থতা। যেমন 1, পলায়ন বা ফ্লাইট, মানে শক্তির ভুল বিচার করে আক্রমণ করা। 2, অবাধ্যতা বা ইনসবঅর্ডিনেশন, মানে দুর্বল অফিসারের অধীনে শক্তিশালী সৈন্য। 3, পতন বা কোল্যাপস, মানে দুর্বল সৈন্যের অধীনে শক্তিশালী অফিসার। মানে উল্টোটা। হ্যাঁ, 4 নম্বর হল সর্বনাশ বা রুইন, মানে অধৈর্য বা রাগী অফিসারের হঠকারী আক্রমণ। 5, বিশৃঙ্খলা বা ডিসঅর্গানাইজেশন, মানে দুর্বল কর্তৃত্বহীন সেনাপতির অস্পষ্ট নির্দেশ। আর 6 নম্বর হল ছত্রভঙ্গ বা রাউট, মানে শত্রু শক্তি বিচার না করেই অসম যুদ্ধে নেমে পড়া। এগুলো সবই কিন্তু সেনাপতির ব্যর্থতা। ভূখণ্ড জানা যেমন জরুরি, তেমনি নিজের শক্তি আর শত্রুর শক্তি ঠিকঠাক বিচার করাও জরুরি। প্রয়োজনে শাসকের আদেশ অমান্য করে হলেও সঠিক সিদ্ধান্ত নিতে হবে। 11 অধ্যায়, দ্য 9 সিচুয়েশনস বা 9টি পরিস্থিতি। আগের অধ্যায়ে ছিল ভূখণ্ডের কথা, এখানে পরিস্থিতির কথা। এগুলো ঠিক কী রকম? এগুলো হলো যুদ্ধের বিভিন্ন স্ট্র্যাটেজিক সিচুয়েশন বা অবস্থা, যা ভূমির ধরনের উপরও নির্ভর করে। যেমন 1, বিচ্ছিন্নকারী ভূমি বা ডিসপারসিভ গ্রাউন্ড, মানে নিজের এলাকা যেখানে সৈন্যরা সহজেই পালাতে পারে, তাই একতা কম থাকে। 2, সহজ ভূমি দ্য ফ্যাসাইল গ্রাউন্ড, মানে শত্রু এলাকায় অল্প ঢোকা, যেখান থেকে ফেরা সহজ। 3, প্রতিদ্বন্দ্বিতামূলক ভূমি বা কন্টেনশাস গ্রাউন্ড, যা দখল করা দুই পক্ষের জন্যই খুব লাভজনক। আচ্ছা। 4 নম্বর হল খোলা ভূমি বা ওপেন গ্রাউন্ড, যেখানে অবাধে চলাচল করা যায়। 5, সংযোগকারী রাজপথের ভূমি বা ইন্টারসেক্টিং হাইওয়েজ, যা একাধিক রাজ্যের সংযোগস্থল। মিত্রতা গড়ার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। 6, গুরুত্বপূর্ণ ভূমি বা সিরিয়াস গ্রাউন্ড, মানে শত্রু এলাকার অনেক গভীরে, যেখান থেকে ফেরা কঠিন। আরও 3টে আছে। হ্যাঁ, 7 নম্বর কঠিন ভূমি বা ডিফিকাল্ট গ্রাউন্ড, মানে পাহাড়, জঙ্গল, জলাভূমি। 8, আবদ্ধ ভূমি বা হেমড ইন গ্রাউন্ড, যেখানে ঢোকার রাস্তা সরু, বেরোনো রাস্তা আরও কঠিন বা নেই। আর 9 নম্বর হল মরিয়া ভূমি বা ডেসপারেট গ্রাউন্ড, যেখানে যুদ্ধ না করলে ধ্বংস নিশ্চিত। আর প্রত্যেক পরিস্থিতিতে নির্দিষ্ট করণীয় আছে বলছেন। আর দ্রুততাই কি যুদ্ধের মূল কথা? একদম, প্রত্যেক পরিস্থিতির জন্য আলাদা রণনীতি। যেমন নিজের এলাকায় বিচ্ছিন্ন ভূমিতে যুদ্ধ না করা, শত্রু এলাকার গভীরে গুরুতর ভূমিতে রসদ সংগ্রহ করা, আর মরিয়া পরিস্থিতিতে যুদ্ধ করা ছাড়া উপায় নেই। আর হ্যাঁ, দ্রুততা অবশ্যই যুদ্ধের সারমর্ম। শত্রুর অপ্রস্তুতির সুযোগ নেওয়া, অপ্রস্তুত পথে যাওয়া, অরক্ষিত জায়গায় আক্রমণ করা, এগুলোই সাফল্যের চাবিকাঠি। শত্রু এলাকায় যত গভীরে যাওয়া যায়, সৈন্যদের মধ্যে তত বেশি একতা বাড়ে, কারণ তখন তাদের ফেরার পথ কঠিন হয়ে আসে। একসাথে লড়াই করা ছাড়া উপায় থাকে না।
ওই যে শুয়াইজান SHUIJAN সাপের উপমাটা ওটা এখানে কেন ব্যবহার করা হয়েছে? ওটা বোঝানোর জন্য যে একটা সেনাবাহিনীকে এমন হতে হবে যাতে তার বিভিন্ন অংশ একে অপরকে সাহায্য করতে পারে। ঠিক ওই সাপের মতো, যার মাথায় আঘাত করলে লেজ এসে বাঁচায়, আবার লেজে আঘাত করলে মাথা এসে প্রতিহত করে। সৈন্যদের মধ্যে এমন একটা ঐক্য আর সমন্বয় তৈরি করতে হবে যা শুধু বাইরের নিয়ম শৃঙ্খলা, যেমন ঘোড়া বেঁধে রাখা দিয়ে হয় না, একটা মানসিক বন্ধন দরকার। শেষে ওই কুমারীর লাজুকতা আর খরগোশের গতির উপমাটাও তো দারুণ। হ্যাঁ, মানে শুরুতে কুমারীর মতো শান্ত থাকো, ভাব দেখাও যেন কিছুই করছো না, যতক্ষণ না শত্রুর সুযোগ দিচ্ছে। তারপর যেই সুযোগ পাবে দ্রুতগামী খরগোশের মতো এমনভাবে আক্রমণ করো যাতে শত্রু বাধা দেওয়ার সময়টুকুও না পায়। দ্বাদশ অধ্যায় দি অ্যাট্যাক বাই ফায়ার বা অগ্নি দ্বারা আক্রমণ। আগুনকে অস্ত্র হিসেবে ব্যবহার করার কথা। হ্যাঁ, 5টা উপায়ের কথা বলা হয়েছে। 1. শত্রুর সৈন্যদের শিবিরে আগুন লাগানো। 2. তাদের রসদপত্র পুড়িয়ে দেওয়া। 3. তাদের মালপত্র বা ব্যাগেজ ট্রেন পুড়িয়ে দেওয়া। 4. অস্ত্রাগার পুড়িয়ে দেওয়া। আর 5. জ্বলন্ত তীর ছুঁড়ে তাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা। কিন্তু আগুন ব্যবহারের জন্য তো নির্দিষ্ট শর্ত আছে। অবশ্যই এর জন্য সঠিক সময় দরকার, যেমন শুকনো আবহাওয়া, বাতাসের সাহায্য, প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি রাখতে হবে। আগুন লাগানোর পর যখন তার প্রভাব সবচেয়ে বেশি, তখন আক্রমণ করতে হবে অথবা অপেক্ষা করতে হবে। যদি বাইরে থেকে আগুন লাগানো সম্ভব হয়, তাহলে ভেতরের আগুনের জন্য অপেক্ষা না করে ঠিক সময় আক্রমণ করতে হবে। বাতাসের অনুকূলে আগুন লাগাতে হবে, প্রতিকূলে নয়। দিনের বাতাস আর রাতের বাতাসের পার্থক্যের কথাও আছে। হ্যাঁ, দিনের বাতাস বেশিক্ষণ থাকে, কিন্তু রাতের বাতাস তাড়াতাড়ি থেমে যায়, এই পর্যবেক্ষণও আছে। আগুন আর জলের মধ্যে একটা তুলনাও করা হয়েছে দেখলাম। আর শেষে বলা হয়েছে সুবিধা না দেখলে যুদ্ধ না করতে। ঠিক, আগুন শত্রুকে বিশৃঙ্খল করে এবং অনেক বেশি ধ্বংস করে। জল হয়তো শত্রুকে বিচ্ছিন্ন করতে পারে বা বাধা দিতে পারে, কিন্তু তার সব কিছু কেড়ে নিতে পারে না। তবে মূল কথাটা হলো, জ্ঞানী শাসক বা ভালো সেনাপতি শুধু রাগের বশে যুদ্ধ করেন না, লাভ বা সুবিধা না দেখলে অথবা পরিস্থিতি খুব গুরুত্বপূর্ণ না হলে যুদ্ধে যাওয়া উচিত নয়। জয় নিশ্চিত করার জন্যই যুদ্ধ, রাগের বশে নয়। এবং একেবারে শেষ অধ্যায় ত্রয়োদশ দ্য ইউজ অফ স্পাইজ বা গুপ্তচর ব্যবহার। সঞ্জু গুপ্তচর ভিত্তিকে এতটা গুরুত্ব দিয়েছেন কেন? কারণ তার মতে যুদ্ধের যে বিপুল খরচ আর লম্বা ভোগান্তি, তার মূল কারণ হল শত্রুর অবস্থা সম্পর্কে না জানা। লক্ষ লক্ষ সৈন্য বছরের পর বছর যুদ্ধ করতে পারে, কিন্তু জয় পরাজয় তো নির্ধারিত হয় আসলে একদিনের ঘটনাতে। সামান্য কিছু টাকা খরচ করে গুপ্তচরের মাধ্যমে শত্রুর খবর না নেওয়াটা অমানবিক, কারণ এর ফলে সাধারণ মানুষ আর রাষ্ট্রকে অমছম ক্ষতির মুখে পড়তে হয়। এই যে পূর্বজ্ঞান বা ফোর নলেজের কথা বলছেন, এটা তাহলে কিভাবে আসে? কোনো অলৌকিক উপায় তো নয়। একেবারেই না। সানজু খুব পরিষ্কার করে বলেছেন, এই জ্ঞান কোনো ভবিষ্যদ্বাণী, আগের অভিজ্ঞতা বা হিসেব নিকেশ থেকে আসে না। এটা আসে শুধুমাত্র মানুষের কাছ থেকে, সেই সব লোক যারা শত্রুর ভেতরের খবর রাখে, অর্থাৎ গুপ্তচরদের কাছ থেকে। 5 ধরনের গুপ্তচরের কথা বলা হয়েছে, একটু সংক্ষেপে বলবেন? হ্যাঁ, 1 নম্বর হল স্থানীয় গুপ্তচর বা লোকাল স্পাইস। এরা শত্রুর এলাকারই সাধারণ মানুষ। 2 নম্বর অভ্যন্তরীণ গুপ্তচর বা ইনওয়ার্ড স্পাইস। এরা হল শত্রুপক্ষের অসন্তুষ্ট অফিসার বা কর্মচারী। 3 নম্বর পরিবর্তিত গুপ্তচর বা কনভার্টেড স্পাইস। এরা আসলে শত্রুর গুপ্তচর, যাদেরকে পাল্টে নিজেদের পক্ষে আনা হয়েছে। আচ্ছা, আর বাকি দুটো? 4 নম্বর হল বিনাশী বা অবরেচানি গুপ্তচর, মানে ডুমড স্পাইস। এরা নিজের লোক, যাদেরকে ইচ্ছে করে ভুল তথ্য দিয়ে শত্রুর কাছে পাঠানো হয় এবং ধরা পড়তে দেওয়া হয়। এদের মৃত্যু প্রায় নিশ্চিত থাকে। আর 5 নম্বর হল জীবিত গুপ্তচর বা সার্ভাইভিং স্পাইস, যারা খবর নিয়ে নিরাপদে ফিরে আসতে পারে। এদের মধ্যে পরিবর্তিত গুপ্তচর বা কনভার্টেড স্পাইরাই নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর গুপ্তচর ব্যবহার করতে কি গুণ লাগে? হ্যাঁ, সানজু এই পরিবর্তিত গুপ্তচরদের ওপর খুব জোর দিয়েছেন, কারণ এদের মাধ্যমে সবচেয়ে নির্ভরযোগ্য খবর পাওয়া যায়। আবার এদের দিয়েই শত্রুকে ভুল খবর দিয়ে বিভ্রান্ত করা যায়। এদের খুব উদারভাবে পুরস্কৃত করতে হয়।
গুপ্তচরদের ঠিকমতো ব্যবহার করার জন্য সেনাপতির নিজেরও কিছু বিশেষ গুণ থাকা দরকার, যেমন গভীর অন্তর্দৃষ্টি, উদারতা, সততা আর সূক্ষ্ম বুদ্ধিমত্তা। গুপ্তচরবৃত্তি ছাড়া শত্রুকে জানা প্রায় অসম্ভব। উনি তো এমনও বলেছেন যে শত্রুর সেনাপতির পরিচালক বা গেটকিপারের নাম জেনে তাদের ব্যবহার করার চেষ্টা করতে হবে। তাহলে সব মিলিয়ে দি আর্ট অফ ওয়ার শুধু যুদ্ধবিদ্যার বই নয়, এটা তার চেয়েও অনেক বেশি কিছু, একটা গভীর জীবন দর্শন যেন। পরিকল্পনা, ছলনা, নিজেকে জানা, প্রতিপক্ষকে জানা, নমনীয়তা, খরচের হিসেব রাখা, তথ্যের গুরুত্ব সবই এর অংশ। একদম। যুদ্ধ জয়টাই শেষ কথা নয়, কিভাবে জেতা হচ্ছে, কত কম ক্ষতিতে জেতা হচ্ছে সেটাই আসল। অপ্রয়োজনে যুদ্ধ এড়িয়ে যাওয়া, কিন্তু যখন প্রয়োজন তখন প্রতিপক্ষের সবচেয়ে দুর্বল জায়গায় বিদ্যুৎ গতিতে আঘাত হানা, এটাই সার কথা। আর সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই যে শ্রেষ্ঠ বিজয় হলো সেইটা যা যুদ্ধ না করেই লাভ করা যায়। 2500 বছর পেরিয়ে গেছে, কিন্তু এই নীতিগুলো আজকের দিনে কতটা প্রাসঙ্গিক, বিশেষ করে যখন যুদ্ধের কৌশল, প্রযুক্তি সবই আমূল বদলে গেছে। এটা কিন্তু আমাদের সবার ভেবে দেখার জন্য একটা বড় প্রশ্ন রেখে গেল।